আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। ধন্যবাদ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। তো রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা সিলেটের জকিগঞ্জের একটি ঘটনা। আমি সিলেটে যখন ক্লাস নিতে গিয়েছিলাম, তো ওখানে আমি একজনের কাছ থেকে এই ঘটনাটি শেয়ার করেছিলাম। তো ওর আপন চাচাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং সে নিজেও সেটি দেখেছে। আমাকে যেটা বলেছিল সে নিজেও এটি দেখেছে। আচ্ছা, তো ঘটনাটি সেটা হচ্ছে, ওর যে চাচাতো ভাই উনি সরাসরি কোনো ব্ল্যাক ম্যাজিক করতেন না, তবে যারা ব্ল্যাক ম্যাজিক করতেন তাদেরকে উনি সহযোগিতা করতেন। কারণ দেখা যাচ্ছে যে যারা ব্ল্যাক ম্যাজিক করেন অনেক সময় অনেক জিনিস বলে যে তুমি এটা শ্মশানে রেখে আসবা, এটা গোরস্থানে রেখে আসবা, এটা এখানে, ওটা ওখানে, এটা করবা। তো উনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজগুলো উনি করতেন। তো এটা ওনার পরিবার থেকে অনেকবার বলা হয়েছিল এই কাজগুলো না করতে, কিন্তু আসলে টাকার লোভে উনি আসলে এটা ছাড়তে পারেননি এবং উনি অনেক সাহসী ছিলেন এবং টাকাও নিশ্চয়ই এসছে অনেক। হ্যাঁ, অনেক টাকা উনি ইনকাম করেছেন, কিন্তু টাকাগুলো আসলে কেন জানি এগুলো রাখতে পারেন নাই, এগুলো থাকে না আসলে এই ধরনের টাকাগুলো। যাই হোক, তো উনি প্রথম ওনার একটি ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে যে ওনাকে একবার বলা হলো একটি মন্দিরে গিয়ে মন্দিরের মূর্তির সঙ্গে একটি তাবিজ জাতীয় কিছু ঝুলিয়ে রেখে আসতে। তো উনি সেখানে গেলেন, মানে বলা ছিল যে সেটা অবশ্যই আমাবস্যার রাত হতে হবে এবং একা যেতে হবে। তো উনি আমাবস্যার রাতে একাই গেলেন মন্দিরের, মানে মন্দিরটা ছিল মানে একেবারে গ্রাম এলাকায় মন্দিরটা ছিল, আর মন্দিরের বাইরে একটা লোহার গেটও ছিল। তো উনি গেটটা খোলা ছিল মোটামুটি, উনি গেটটা খুলে ভিতরে ঢুকলেন। ঠিক যথারীতি উনি ঠিক ওনার যে কাজটা মন্দিরের বই মূর্তির গলার সঙ্গে ওই তাবিজ জাতীয় যে জিনিসটা ওটা রেখে যেই না মানে পেছন দিকে ঘুরেছেন, হঠাৎ উনি ফিল করলেন যে শক্ত দুটো হাত ওনার কাঁধের উপরে রাখলো, মানে হাত দুটো ওনার কাঁধের উপরে কে যেন রেখেছে এবং ওনার কাঁধটা চেপে ধরেছে। উনি আর পিছন দিকে ঘুরে তাকালেন না, উনি মানে প্রচন্ড মানে শক্তি দিয়ে ওখান থেকে ছুটে দৌড় দিলেন। কিন্তু দৌড় দেওয়ার উনি যখন আগাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন মন্দিরের ওই গেটটি ক্যাচ ক্যাচ শব্দে বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়েও গেল। উনি অনেক সাহসী ছিলেন, উনি ওই গেটের মানে টপকিয়েই উনি ওখান থেকে বাড়িতে চলে আসেন। এটা রাসেল ভাই আর একটা ঘটনা, সেটা হচ্ছে উনি এই টাইপের আর একটা কাজ করার জন্য যখন ওনার যিনি গুরু, ওই যার কাছ থেকে উনি এই সমস্ত শিক্ষা নিয়েছেন যে এইটা একটা কাজ করতে হবে, যিনি এই কাজের দায়িত্ব দেন, উনি একদিন বললেন তোমাকে শ্মশানে যেতে হবে, তুমি আজকে মানে এই কাজগুলো অধিকাংশ আমাবস্যা রাত্রি করা হতো আর কি। তোমাকে আজকে শ্মশানে যেতে হবে, তুমি আজকে শ্মশানে যাওয়ার পরে দেখবা যে 4টি লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। তোমাকে এই 4টি পেরেক আমি দিলাম, তুমি লাশের মাথার উপর থেকে কাপড়টি সরিয়ে ওই পেরেককে ওর মুখের মধ্যে দিয়ে আসবা। মুখের মধ্যে কিভাবে দিব, এটা কি সম্ভব? বলো যে তুমি মুখের উপর থেকে কাপড় সরানো মাত্র এই লাশটা চোখ খুলে এমনিতেই হা করবে এবং ওর মুখের ভিতর দেওয়ার সাথে সাথে তুমি দেখবে যে ও নিজে এটা গিলে ফেলছে। তুমি বলে এটা কিভাবে সম্ভব? বলে না, তুমি এটা এইভাবেই সম্ভব, তুমি ভয় পেও না, তুমি যাও। তো সত্যি উনি গেলেন এবং উনি যাওয়ার আগে প্রশ্ন করলেন যে 4টা লাশ, তাদের লাশের সাথে আত্মীয় স্বজন থাকবে, তারা লাশটা পুরাতে এসেছেন শ্মশানে। বলে না, ওখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, তুমি 4টা লাশই শুধু দেখবা, আর কোনো কিছুই দেখবা না। সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন সত্যি 4টা লাশ শোয়ানো। তো সাহস করে প্রথম লাশের উপর থেকে কাপড়টি সরালেন, দেখলো মানুষেরই লাশ, মানুষের মতো, এমন বিভৎস কিছু না। কিন্তু সরানো মাত্র যেই উনি হাত থেকে পেরেক বের করেছেন, দেখলো হঠাৎ করে ওই লাশটি চোখ খুললো বড় আকৃতির, এমন হা করেছে এটা মানুষের স্বাভাবিক হাটা এত বড় হয় না, বড় হা করেছে। এবং উনি সাথে সাথে পেরেকটা দেয়া মাত্রই উনি দেখলেন যে হাটা বন্ধ হয়ে গেল এবং মানে আমরা যেভাবে বিস্কুট খাই ঠিক যেভাবে, ওইভাবে ওই লাশটি পেরেকটা মানে মচমচ শব্দ করে মানে গিলে ফেললো। এইভাবে পরের লাশ, ঠিক সেম ঘটনা। 4টা লাশের সাথে উনি এইভাবে বিশ্বাস করা কঠিন, এমন অদ্ভুত কথা। হ্যাঁ, 4টা লাশের সাথে উনি এটা করে উনি পিছনে যখন হাঁটা শুরু করলেন, হঠাৎ করে উনি ফিল করলেন ওই যে 4টি লাশ, ওই লাশ উনার পিছনে হাঁটা শুরু করেছে। তো উনি আর দেরি না করে দৌড়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে উনার দরজায় এবং জানালায় দেখে অনবরত কারা যেন কড়া নাড়ছে এবং ওনাদের বাবা মার যে কণ্ঠ, এই কণ্ঠে তাকে ডাকছে, দরজা খোল, কোথায় গিয়েছিলি, জরুরি দরকার আছে। কিন্তু উনি কিছুতেই দরজা খোলেন নাই। সকালবেলা উনি যখন দরজাটি খোলেন তখন দেখে অসংখ্য কাক ওনার দরজার সামনে মরে পড়ে আছে। এটা রাসেল ভাই 2টা ঘটনা ছিল, কিন্তু উনি কিন্তু মাত্র 25 কি 26 বছর বয়স উনি মারা যান। উনি যখন মারা যান তখন আমার কাছে যে ছেলেটা বলেছে আর কি, ও নিজের দেখা আর কি, আমি জানি না হয়তো বা এই টাইপের ঘটনা এখানে অনেকে হয়তো শুনে থাকবেন, কিন্তু আমি আজকে একটু মানে মোর স্পেসিফিক করে বলতে চাচ্ছি আর কি, যে ওর বর্ণনা অনুযায়ী অদ্ভুত ধরনের একটা মোটা ভয়ঙ্কর কালো সাপ ওর লাশের পাশে এসে বসে আছে। আচ্ছা, এখন কেউ ওর লাশ
মানে গোসল করানো তো দূরের কথা, কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। তখন এই অবস্থা দেখে ওনারা পাশের এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে, উনি খুব ভালো লোক ছিলেন, ডেকে আনার পরে উনি এখানে এসে কিছু দোয়া পড়ার পরে ওই সাপটি চলে যায়। সাপটি চলে যাওয়ার পর বলে যে তাড়াতাড়ি এই লাশটাকে গোসল দিতে হবে, গোসল তাড়াতাড়ি দাফন করতে হবে। যথারীতি কবরও কাটা হয়ে গিয়েছিল। লাশটি কাফন টাফন গোসলের পর কাফন পরিয়ে যখন কবরের কাছে যাবে, কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, হঠাৎ দেখে ওই কবরের পাশে একটা গাছ ছিল, ওই গাছের উপরে সাপটি বসে আছে এবং এমন ভাবে বসে আছে কেউ ওই কবরের কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। মনে হচ্ছে যে এখনই ওই সাপটি, আর এমন ভয়ঙ্কর সাপ, কেউ এর আগে এরকম সাপ কখনো দেখেও না। তো যখন কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, তখন ইমাম সাহেব বলে আসেন আমরা সবাই মিলে দোয়া করি। তখন উনি আল্লাহর কাছে দোয়া করলে, এইভাবে দোয়া করে খুব কান্নাকাটি করে দোয়া করছেন যে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তোমার বান্দার গুনার কারণে তুমি তাদের চেহারাকে পরিবর্তন করে দিবা না, তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিবা না। তাহলে এই বান্দাকে তোমার যদি করার ইচ্ছাই থাকে, ওর কবরে যা খুশি আযাব দাও, কিন্তু দুনিয়াতে ওকে আর লাঞ্ছিত করো না। কেন? হ্যাঁ, সেটাই। ওকে লাঞ্ছিত, এরকম সবাই অনেক কান্নাকাটি দোয়া করছিলেন। তখন এই দোয়ার একটা পর্যায়ে দেখলে যে সাপটা ওখান থেকে চলে গেছে, একা একাই চলে গেল। একে চলে গেছে। লাশটা যখন কবরে রাখা হলো, রাখার পরে বাঁশ যখন দেয়া হচ্ছিল, হয়তোবা একটি কি দুটো বাঁশ বাকি ছিল, ভিতর থেকে লোক তো উঠে গেছে, যেহেতু বাঁশ কয়েকটা দেওয়ার পর লোক উঠে যায়। হঠাৎ করে দেখলো ওই সাপটি মানে সা করে এসে কবরের মধ্যে ঢুকে গেল। কোথা থেকে সবার চোখের সামনে দিয়ে। সবার চোখের সামনে ঢুকে গেছে এবং ওরা দ্রুত চাটাই দিয়ে তাড়াতাড়ি করে কবর দিয়ে ওখান থেকে চলে আসে। রাসেল ভাই, এটা ব্যাপারটা বলছিলাম যে এই যে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস এবং তাদের সহযোগিতা, এইটা এগুলোর পরিণতি যে আসলে ভালো না। এর আগে আমরা অনেক ঘটনা এগুলো শেয়ার করেছি অবশ্যই। এবং আমরা সবসময় লিসেনারদেরকে বলি এই ধরনের বিষয়গুলো কৌতূহলের জন্য এই বিষয়গুলো না জড়ান, এটা মানে সবাইকে সতর্ক থাকতে। সিলেট, এবং আমি এই ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা। আমি একদিন মানে আমার বাসা তো রাজবাড়ি, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি যে আমি ওই বাসে ঢাকা যাবো আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন, যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে পারে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভাররা তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালা, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন বলেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি যেটা, সেটা হচ্ছে যে এটা ঘটনা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরে, তখন এলাকার কিছু লোক ওইখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন, এটা মানবিক মানে দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপর পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মনের সাথে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য না করতে পারেন নাই। ওনারা 2জন লোক, পাথর লোডই মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর পরে, তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতি খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে করেন যে ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো মানে সিগারেট কিনতে ভুলে গেছে, আমার তো একটা সিগারেট খাওয়ার দরকার। তখন তার হেল্পার বলে ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগে এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি?
তখন উপরে দেখেন যে না, দুইজন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে। তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন। মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যেই বাজারে গেলেন, এক সেম ঘটনা, একই রকম ঘটনা। সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পড়ছে রাতের অন্ধকার মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করেন, না লাশও ঠিক আছে, দুইজন লোকও ঠিক আছে। ওই দুইজন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে। ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা। আচ্ছা, এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে। সে যাই হোক, বাট হ্যাঁ। ওনাদেরকে দেখে দেখে কি করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার, কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনার গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসেন, নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে দুইজন আছে। বলে, না তোমরা তো শুধু লাশ নিয়ে আসো না, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারার দানবের মতো, এবং তোমাদের ট্রাকের দুই পাশে, মানে ট্রাকের যে দুই পাশে দুটো জানালা থাকে, দুইটা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারিনি। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয় তাহলে দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বললেন আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নাই। তখন বলতে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পারছে খুঁজছে। ওনারা বেশ দূরে, বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনারা আর পিছন দিকে তাকালেন না। তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেই জন ছিল এবং 2 পা ধরে যেই 4 জন ছিল এবং মাথা ধরে জন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে, 2 জন হেঁটে চলে যাচ্ছে। এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, 2 জন 2 পা ছিঁড়ে নিয়ে 4 জন চারদিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে। ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে
আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এতটুকু শুধু জানতো। তারপরে মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঘটনাটি ঘটলো, এই যে একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ কি, কেন এই ব্যক্তির সাথে, লাশের সাথে এইটাই ঘটলো, আরো তো অনেকের সাথে ঘটতে পারত, এনার সাথেই কেন? তখন উনি আমাকে যেটা বললেন যে ওনারা পরবর্তীতে যখন আবার মানে মাল আনতে গিয়েছিলেন ওখানে, ওনারা এই ঘটনাটা ওখানে বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে, তখন স্থানীয় লোকজন বলল যে উনি যখন উনি তো আসলে পাথর, জাফলং এ দেখি যে ওই স্রোতে পাথর আসে, সেই পাথরগুলো তুলে আনা হয় আর কি, তো উনি পাথর তোলার কাজটা করতেন। উনি হঠাৎ করে অন্য যারা পাথর তুলে এসে বলছে, এই দেখ দেখ একটা অদ্ভুত রকমের পাথর পেয়েছি। সেটা কেমন, মানে সেই পাথরটা ছিল পুরো একটা মানুষের আকৃতির পাথর, ছোট্ট একটা, মানে হয়তো বা 2 হাত হবে আমাকে যতটুকু বলেছে, মানুষ আকৃতির পাথর। বলেছে দেখ দেখ পাথরটা পেয়েছি। তখন লোকজন বলছিল ওটা তাহলে উপরে তুলে নিয়ে আয়। তখন উনি ওই হাতে করে, মানে হাতটা মাথার উপরে রেখে 2 হাত উপরে তুলে, মানে পাথরটা মাথার উপরে তুলে উনি হেঁটে আসছিলেন, এবং ওই আসার সময় হঠাৎ করে উনি স্ট্রোক করেন। মানে বলতে স্ট্রোক করেন আর কি, হঠাৎ করে সুস্থ সবল একজন লোক স্ট্রোক করেন, এবং উনি পানির মধ্যে ঠাস করে পড়ে যান, এবং তখন তাকে তুলে নিয়ে আসা হয় এবং উনি তখন মারা যান। এবং ওনারা তখন চিন্তা করলেন যে ওই পাথরটা তাহলে কোথায় গেল। ওনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন ওই পাথরটা ওখানে খোঁজার জন্য, কিন্তু ওই পাথরটা আর পাওয়া যায়নি। তো ধারণা করা হয় ওই পাথরেই হয়তো বা কোনো ঘটনা ছিল, যার কারণে ওনার এই নির্মম পরিণতিটা হয়েছে এবং লাশের সাথেই পরিণতিটা হয়েছে। আর রাসেল ভাই, ওই যে লাশটা যখন ওই যে যেভাবে ওনাকে খন্ড খন্ড করে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তখন তারা বললো এই লাশটা আসলে বাড়িতে নিয়ে গেলে ওনারা তো ভয় পাবেন, যেই দেখুক ভয় পাবেন, তার থেকে ভালো এখানে কোন একটা কবরস্থানে আমরা এটাকে দাফন করে দিই। তখন ওনাকে ওই স্থানীয় একটা কবরস্থানে ওই লাশটাকে দাফন করা হয়। তো আসল ভাই, এখানে আর একটা ব্যাপার আমি বলি, যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে, আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে রাজা গৌর গোবিন্দ দেখতেন যে রাজা গৌর গোবিন্দর যে আহত সোলজার গুলো থাকতো, পরের দিন তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার যুদ্ধ করতো। তো ওইখানেও একটা ঘটনা, ওই জায়গাটার নিয়েও আর একটা ঘটনা আছে। তো হয়তোবা ওইখান থেকেই ওই যিনি ড্রাইভার, মানে যিনি হেল্পার ছিলেন, উনি বলেছিলেন যে ঠিক জৈন্তাপুর পার হওয়ার পরেই তারা তাদের ট্রাকটাকে বেশি ভার অনুভব করছে, মনে হচ্ছে যে ট্রাকটা আরো বেশি ডাবল লোড হয়ে গেছে, কিন্তু অতটা কিছু বুঝতে পারেন না, কি মনে হচ্ছে হঠাৎ করে লোড হয়ে গেছে, ট্রাকের কোনো সমস্যা থাকতে পারে। তো হয়তোবা ওই স্থানটাও একটা কারণ হতে। আমি